2028-29 থেকে অর্থ বছর হবে এপ্রিল থেকে মার্চ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। প্রতিশ্রুতি পূরণ ও পুনর্গঠন চেষ্টায় কমতি নেই সরকারের। ধ্বংসস্তূপে দাঁড়ানো রাষ্ট্রযন্ত্র, রাতারাতি পরিবর্তন দুরূহ। 6 মাসের মূল্যায়ন নীতি নির্ধারকদের। সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। ঢাকা ও আশেপাশে গ্যাসের চাপ বাড়লেও কাটেনি সংকট। সরকারের বিরুদ্ধে হঠকারিতার অভিযোগ নাহিদ ইসলামের। বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় লাগবে আইন শৃঙ্খলার উন্নতিতে। তারা একটা এজিউম করেছে, অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা অ্যাকশন করতে পারি না। রাজধানীতে 8 রঙে চলবে এলাকাভিত্তিক অটোরিকশা। সংস্কার হচ্ছে বিধিমালা। চলাচল নিয়ন্ত্রণ সহ 3 দফা দাবিতে আইইউবির শিক্ষার্থীদের বিক্ষোভ। তাদের কোনো ফিটনেস নাই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। সড়কে অটোরিকশা যদি চলাচল করে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এসএসসির খাতা পুনর্মূল্যায়নে আবেদনের হিড়িক। হিমশিম অবস্থা বোর্ডগুলোর। নীতিমালা পরিবর্তনের কথা জানালেন শিক্ষামন্ত্রী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। পাল্টে যাচ্ছে অর্থ বছরের হিসাব। 2028-29 অর্থ বছর জুন জুলাইয়ের পরিবর্তে গণনা হবে এপ্রিল থেকে মার্চ। রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া র্যাব বিলুপ্ত করে এসআরবি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্ষা এলেই শুরু হয় সড়কে খোঁড়াখুড়ি। সরকারের বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজের কারণে দেখা দেয় জনদুর্ভোগ। এতে ধীর গতির পাশাপাশি কমে গুণগত মান। কাজের মান রক্ষায় অর্থ বছরে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 2027-28 অর্থ বছর হবে 9 মাসের, আর 2028-29 থেকে অর্থ বছরের সময়কাল হবে এপ্রিল থেকে মার্চ। বৈঠকে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নাগরিকদের অভিযোগ এই ইউনিটের সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত ও দাম সহনীয় রাখতে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি, অর্থনৈতিক সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছিল বিএনপি সরকার। তাই ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রের রাতারাতি পরিবর্তন দুরূহ। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাত পুনর্গঠন ও সংকট কাটাতে সরকারের চেষ্টার কমতি নেই। সরকারের 180 দিনের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে এমন মূল্যায়ন বিএনপির শীর্ষ নেতাদের। তারা বলেন, জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। 5 বছর পর জনগণের হাসি সব সংশয়ের উত্তর দেবে। 6 মাস আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি, যখন ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত ছিল দেশ। 16 বছরের অনিয়ম ও অব্যবস্থাপনায় বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট সামলে রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। ক্ষমতার 180 দিনে সেই সংকট মোকাবেলা ও সরকারের অগ্রগতি তুলে ধরতেই গণমাধ্যমের সঙ্গে এই মতবিনিময়। প্রথম 6 মাসকে রাষ্ট্র মেরামতের সময় উল্লেখ করে নেতারা বলেন, ভবিষ্যতে এই ভিত্তির উপরই পরিকল্পনার বাস্তবায়ন হবে। দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগ আর আন্তর্জাতিক নানা সংকটের মাঝেও সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। ফ্যামিলি আর কৃষক কার্ড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সহ 6 মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন তারা। জানান, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে
এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। আমরা যখন আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো, আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে। প্রশ্নোত্তরে উঠে আসে মব কালচার, সহিংস ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে দু দেশের সরকার প্রধানের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানানো হয় সভায়। অধিকাংশ অন্তর্বর্তী সরকারের সময় তারা কারাগার থেকে বেরিয়েছে এবং এরা অনেকেই দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে কিছু কর্মকাণ্ড করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার, যেখানে সংবিধান সংশোধন এবং নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে। বিরোধী দল স্বাক্ষরিত সনদ থেকে সরে এসেছে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। যদি কোনো দ্বিমত থেকে থাকে এটা জনগণের সামনে নির্বাচনী ইস্তাহারের মধ্যে উপস্থাপন করা হবে, জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। আগামী বছরের জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের 5টি নির্বাচন আয়োজন করবে সরকার। শিগগিরই গঠন করা হবে জনপ্রশাসন ও গণমাধ্যম কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সহ আশেপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে কমেছে আয় রোজগার। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এরকম চলতে থাকলে আমরা না খাই মরমু। আমাদেরকে এই কর্ম আর কোনো কর্ম নাই, আর কোনো কর্ম শিখছিও না। ঘন্টায় ঘন্টা বয়ে তাই গ্যাস লইতে পারি না, কালে সারা রাত বইছি, এতে কোনো গ্যাস কিন্তু খবর নাই। পাম্পে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, গ্যাস নাই। যাত্রী নিয়ে গেলে মাঝপথে গ্যাসের জন্য গাড়ি বন্ধ হয়ে যায়। জ্বালানি সংকট নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হঠকারিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন এনসিপি নেতারা। গণমাধ্যম কর্মীদের চোখে রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে অংশ নেন 24 জুলাইয়ে সংবাদ মাধ্যমে কাজ করা প্রতিবেদক সম্পাদকরা। তুলে ধরেন সংবাদ সংগ্রহ আর প্রচার প্রকাশের নানা দিক। দিনের পর দিন যে খুন গুমের আয়নাঘরের যে চর্চা হচ্ছিল, আসলে সেখানে সাধারণ কোনো মানুষ কথা বলার মতন ছিল না। নিউজ রুমে আমাদের কাছে ফুটেজ ছিল, সারি সারি লাশের ফুটেজ, কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, বলতেও পারিনি। গণমাধ্যম কর্মীরা নিউজ রুমে বসে তারা কিছুটা হলেও বল খাটিয়ে কিন্তু তারা তাদের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে গিয়েও এই খবরগুলো ছাপিয়েছিল। গণমাধ্যমের উন্নয়নে, সংস্কারে, নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান তৈরিতে অনেক সুযোগ ছিল, কিন্তু তাদের কেউ কেউ নিত্য নতুন রাজনৈতিক তত্ত্ব উৎপাদনে অনেক বেশি ব্যস্ত ছিলেন। বাংলাদেশের জার্নালিজম যদি টিকে থাকে, বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবে। অপপ্রচারের শিকার হচ্ছে না এবং এই সময়টাতেই আসলে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে সঠিক সাংবাদিকতা করার মাধ্যমে, তাহলে এই অপপ্রচারকেও জবাব দেওয়া যাবে। গণমাধ্যমের সংস্কার পুনর্গঠন নিয়ে মত দেন সাংবাদিকরা। যারা সত্যিকার অর্থে জুলাইয়ের এগেনস্টে ছিলেন, তারা এখনো আছেন, হিস্ট্রি তাদেরকে ইরিলেভেন্ট করে দিচ্ছে। আমরা তাদেরকে নিয়ে সিম্প্যাথি চোখে দেখা ছাড়া আর নাই। They have lost it. গণমাধ্যম কিন্তু ফ্যাসিবাদ কবলিত ছিল, মেজরিটি ছিল এখানে ফ্যাসিবাদের সমর্থকরা, সেটাই আছে। কিন্তু যারা রাজনীতিতে আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমি সকলকে অনুরোধ করব যে গণমাধ্যমের পুনর্গঠন দরকার, গণতন্ত্রায়ন দরকার। এনসিপি নেতা সার্জিস আলমের অভিযোগ, জেলা পর্যায়ে প্রেস ক্লাব দখলের চেষ্টায় আছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। প্রত্যেকটা জেলায় যে প্রেস ক্লাবগুলো রয়েছে, স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সায় ছাড়া
একটা জেলার প্রেস ক্লাবের কমিটি অনুমোদন হয় না। জ্বালানি সংকট নিয়ে যে জনরোষ তৈরি হয়েছে তা নিয়ে সরকার হঠকারিতা করছে বলেও অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। জুলাই আন্দোলনে সংবাদকর্মীদের সমর্থন ও সহযোগিতা ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছিল উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এই ধরনের রিপোর্ট আমলে নিয়ে সরকার অ্যাকশনে যেতে পারে না। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। সচিবালয়ে সরকারের 6 মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী এবং এর আশেপাশের এলাকায় কখনো মিলছে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি বোমা, কখনো পাওয়া যাচ্ছে বোমা সদৃশ বস্তু ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। গত কয়েক মাসে এমন ঘটনা বেশ কয়েকবারই ঘটেছে। এর মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এই অঞ্চলে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়েছে, সংগঠনটি বিভিন্ন শাখার আড়ালে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। এ নিয়ে সচিবালয়ে প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জাতিসংঘের প্রতিবেদন পড়ে দেখেননি তিনি, অনুমান নির্ভর কিছু পর্যবেক্ষণ আছে বলে জেনেছেন। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সরকারের 6 মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে 180 দিনে সরকারের সফলতাগুলো তুলে ধরেন। 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জেল পালানো জঙ্গি ওস্তাদ জুয়েলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজধানীর ডেমরায় বোমা সদৃশ্য বস্তুসহ তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল ভূঁইয়া 90 জেএমবির সদস্য ও বোমারু মামুনের সহযোগী। 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়ে গেলে 25 জুলাই তাকে আবার গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের সেপ্টেম্বর থেকে জামিনে মুক্তি পায় জুয়েল। রাজনৈতিক অস্থিরতার সুযোগে ক্ষমতা এবং অর্থের যোগান উগ্রবাদী কার্যক্রম সহজ করেছে বলে মনে করে আইনশৃঙ্খলা বাহিনী ও গবেষকরা। 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগার ভেঙে পালানো 9 জঙ্গির একজন ছিলেন জুয়েল ভূঁইয়া। সেদিন লুট হয় 85টি অস্ত্র ও 8000-এর বেশি গুলি। 6 দিন পর আবার পুলিশের হাতে ধরাও পড়েন জুয়েল। পরে সরকার পতনের পর সেপ্টেম্বরে জামিনে কারাগার থেকে ছাড়া পান। জঙ্গি নেটওয়ার্কে ওস্তাদ নামে পরিচিত জুয়েল প্রায় 2 বছর আড়ালেই ছিলেন। এর মধ্যে 2025-এর ডিসেম্বরে কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, যাত্রাবাড়িতে পুলিশকে ছুরিকাঘাত, মার্চে কুমিল্লার শিব মন্দিরে বিস্ফোরণ এবং একই মাসে রাজধানীর সায়দাবাদে পুলিশের তল্লাশি সময়ে বোমা বিস্ফোরণের ঘটনায় নাম আসে মামুন ও তার শিষ্য আরিফের। এই দুজনের গ্রেফতারের পরই সন্ধান মেলে ওস্তাদ জুয়েল ভূঁইয়ার। অভিযানে নামে পুলিশ। ঢাকার ডেমরার সারুলিয়া থেকে গ্রেফতার করা হয় জুয়েলকে। উদ্ধার করা হয় 2টি হাত বোমা। বোমা সদৃশ কিছু
বস্তু পাওয়া গেছে, পরে এসে জানতে পারলাম যে বোমা পাওয়া গেছে দুটি, যার মধ্যে একটি অলরেডি নিষ্ক্রিয় করা হয়েছে। বাসায় যাচ্ছিলাম, দেন আমি দেখতে পাই যে মানুষের ভিড়, জানতে পারলাম যে বোমা সহ 2 জনকে আটক করা হয়েছে। একের পর এক বোমা উদ্ধার আর জঙ্গিদের গ্রেফতার তাদের নতুন করে সংগঠিত হওয়ার প্রমাণ বলে মনে করেন গবেষক ও মানবাধিকার কর্মী নূর খান লিটন। এইটা বোঝা যায় যে তারা সক্রিয় হয়েছে এবং নানাভাবে নিজেদেরকে সংগঠিত করতে ব্যস্ত আছে। হিজবুত তাহরির বলেন বা জেএমবির বলেন, এরকম যারা ছিল যাদেরকে আমরা মোটামুটি চিনি, তাদের অবস্থান আমরা লক্ষ্য করলাম যে এই আন্দোলনের ভিতরে তারা তাদের কার্যক্রম চালিয়েছে। জঙ্গিবাদ দমন অভিযানে স্বচ্ছতার তাগিদ এই মানবাধিকার কর্মীর। সম্ভাব্য উগ্র গোষ্ঠীকে আমরা যেন ভিকটিম না করে দিই। প্রেসার গ্রুপ, নানান ধরনের তৎপরতা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। আদালতে যে চাপ প্রয়োগ করতেও আমরা দেখেছি। ভারী বর্ষণে আবারও ডুবল চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে তলিয়ে যায় সড়ক, অনেক স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। জলাবদ্ধতা কবলিত এলাকার মানুষের ভোগান্তি ওঠে চরমে। বছরের পর বছরেও সংকটের নিরসন না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। চট্টগ্রাম নগরীর ব্যাপারীপাড়া গুলবাগ আবাসিক এলাকার চিত্র এটি। টানা বৃষ্টিতে বেশিরভাগ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে, কোথাও কোথাও তলিয়ে গেছে দোকানপাটও। ফলে বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এই নিয়ে 4-5 বার উঠে গেছে পানি আমাদের বাসা, কি কিছু নাই, ল্যাপটপ টুসক কিচ্ছু নাই, সব ভিজে সরকার। কিছুদিন আগে আমার টাইফয়েড হয়েছে এই নোংরা পানির কারণে। এভাবে আমরা কতদিন সাফার করবো? বাচ্চাদেরকে তার মানায় রাখা যায় না, ওরা পানি গাড়ে, তারপরে ঠান্ডা লাগে, এরপরে অ্যালার্জি আছে, অ্যালার্জি হয়। সামান্য বৃষ্টিতে যদি পানি উঠে, আসলে তো ভাড়াও দিচ্ছি, এমনি এইভাবে থাকা যাওয়া সম্ভব না। পানিবন্দি, কিছু করার নাই। অনেকে চাকরি আছে, ব্যবসা আছে, যেতে পারছে না। নানান সবগুলো জ্যাম, বৃষ্টি হলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। এখান থেকে বেরিয়ে যে হোটেল আসবে ওরকম কোনো পরিস্থিতি নাই, অনেকে আছে না খেয়ে আছে। রাতভর এবং ভোরে ভারী বর্ষণে বন্দরনগরীর আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, স্টেশন রোড, আইস ফ্যাক্টরি রোড, চৌমুনি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেয় চালকরা। বিভিন্ন স্থানে পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয় অনেক যানবাহন। নালার পানি যাচ্ছে, অপরিষ্কার পানি, তার মধ্যে রোগ জীবাণু আছে। ভিজে গেছি, অনেক কষ্ট করে অফিসে টাইমলি ঢুকতে হচ্ছে। রিক্সা পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না। উনি হয়তো জানি না ওনার কি দয়া হয়েছে না কি হয়েছে, আমাকে দেখুনি বলতে আপনি দাঁড়ান আমি আসতেছি। নাজির ফলে থেকে এদিক দিয়ে পানি বেশি, 60 বছর উঠে পানি এতটুকু। আমি নিজে কষ্ট পাইতেছি। অফিসে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের, বিশেষ করে পোশাক আশাক নিয়ে এইভাবে একটা আসলে কর্পোরেট অফিসে যাওয়াটা আসলে খুবই কষ্টের। আগ্রাবাদের অবস্থা আরো বেশি জঘন্য, আমার আগ্রাবাদ আসতেই ভয় লাগে। এখন আমি সকালবেলা আসার সময় অনেক দোয়া পড়ে আসছি, এখন এখানে সাতটায় পড়ে গেছি। পদ্মারাটের পর থেকে এদিকে যেটা চকবাজার রোড আছে ওইখানে পানি বেশি, এখানে আরো ভিতরে তো আরো পানি বেশি, এতটুকু হয়ে গেছে। তবে আগের মতো অনেক স্থানে পানি উঠেনি, আবার কিছু স্থান থেকে দ্রুত পানি নেমে গেছে। 3 দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকার মেগা প্রকল্প চললেও সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ধীরগতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী নগরবাসীর। সিটি কর্পোরেশন সিডিএকে এভাবে করে কাদা ছোড়াছুড়ি না করে সমন্বয় করে কাজটা করলে তাহলে জনগণের সুফলটা পাবে। বড় বড় বিল্ডিং মানেছে, নালাগুলো তো ছোট, আপনার পাশের নালাগুলো তো আগের নালাগুলো তো ছোট, কিভাবে যাবেন এটা বলে? পানি যাওয়ার পর তো বড় করতেছে। আপনারা তো আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে, মানে কোনো চেঞ্জ নাই। দিনের পর দিন, বছরের পর বছর চলে যেতেছে, কারো কোনো দেখার মতো কেউ নাই। আসলে এটা আমরা যারা কষ্ট ভোগ করতেছি তারা একমাত্র বুঝতে পারছি। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভূমিধসের শঙ্কার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনের আওতায় বিধিমালা সংস্কারের কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, নতুন অটোরিকশার নিবন্ধন বা পুরনো নিবন্ধন নবায়ন করতে হলে সৌর বিদ্যুতে রিচার্জ করতে হবে। এছাড়া রাজধানীকে 8 ভাগে ভাগ করে
অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দেওয়া হচ্ছে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী সব স্থানীয় সরকার নির্বাচনে চলতি অর্থবছরে অর্থাৎ আগামী জুনের মধ্যে হবে বলে জানিয়েছেন। দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা ৬০ লাখের মতো, আর এগুলোর চার্জ দেওয়ার পেছনে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ জ্বালানির সংকটের মাঝে অটোরিকশা রিচার্জের বিদ্যুৎ খরচ থেকে বের হতে চায় সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভা আইনের আওতায় এক্ষেত্রে নতুন বিধিমালা করতে যাচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন নিতে হলে শর্ত থাকবে সৌর বিদ্যুতে রিচার্জের। নিবন্ধন পাওয়া রিকশার নবায়নেও এই শর্ত কার্যকর হবে। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। রাজধানীকে ৮ ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দিতে চায়। প্রতিটি এলাকার রিকশা হবে আলাদা রঙের, যাতে এক এলাকার রিকশা আরেক এলাকায় না যেতে পারে। ধাপে ধাপে সব সিটি ও পৌরসভায় এই নিয়ম কার্যকর করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন বিধিমালা হলে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর করা হবে নতুন সব শর্ত। আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে। বিধিমালাটি অনুমোদন হলেই জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে। এর আগে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নেট মিটারিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এ সময় এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, বাজেটে স্থানীয় নির্বাচনের অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের জন্য প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় সহপাঠী আলী নূর নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভ থেকে সরকারের কাছে ৩ দফা দাবিও পেশ করা হয়। দাবি মানতে ৪৮ ঘন্টার আলটিমেটামও দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলেন, সম্প্রতি স্নাতক শেষ করে ইন্টার্ন শুরু করেছিলেন অলি নূর। তার মৃত্যুকে পরিবারের জন্য অপূরণীয় বলে জানান তারা। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেই মাঠে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিবাদ স্মরণে তাদের প্রিয় বন্ধু অলি নূর। শুরুতেই ১ মিনিটের নীরবতা পালন করেন তারা। সহপাঠীরা জানান, সম্প্রতি ইন্টার্নে যোগ দেওয়া অলি নূর রোববার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন অফিসে। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় পড়ে যান রাস্তায়। একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্যস্ত সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের তীব্র প্রতিবাদ জানান আইইউবির শিক্ষার্থীরা। অলি নূর নিহতের ঘটনার বিচার দাবি করেন তারা। তাদের কোনো ফিটনেস নাই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এবং তারা রাখার প্রয়োজনও মনে করে না। এই অটোরিকশা চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আইনের আওতায় আনা হোক। ৪৮ ঘন্টা পর যদি আমরা দেখি সড়কে এইসব অটোরিকশা যদি চলাচল করে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব। শিক্ষকরা বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের ট্রাফিক আইন মানার প্রবণতা কম থাকার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এটা অলরেডি মনস্টার হয়ে গেছে। এটা আসলে এখনই যদি কন্ট্রোল না করতে পারে, এরকম শত শত বাচ্চার জীবন যাবে। বাচ্চাটা মোটরসাইকেল চালাচ্ছিল উইথ সেফটি গিয়ার, তার মাথার মধ্যে হেলমেট ছিল। ঘটনার একদিন পেরিয়ে গেলেও ঘাতক কাভার্ড ভ্যান ও অটোরিকশার সন্ধান পায়নি পুলিশ। তবে তাদের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন শেরেবাংলানগর থানার ওসি। আমরা এখনো দিইনি, করিনি। আমরা লাশ আমরা বুঝিয়ে দিচ্ছি গতকালকে।
এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। এই অবস্থা তার আমরা ওই আশেপাশে ভিডিও ফুটেজ দেখার চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে মানে কিসে লাগছে মানে ওই গাড়ির নাম্বারটা বা গাড়ির ফিগারটা বলতে পারি নাই, এই জন্য আমাদের মানে দেরি হচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়। প্রসিকিউশন জানায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে আদালতে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিচার শুরু হয় চলতি বছরের 17 ফেব্রুয়ারি। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, চিকিৎসক সহ 28 জন। লিখিত জবানবন্দি দেন শরীফ ওসমান হাদিও। সাক্ষীদের জবানবন্দি ও আসামি পক্ষের জেরার পর শুরু হয় যুক্তিতর্ক। টানা সপ্তাহ খানেকের বেশি সময় আন্দোলনের নানা তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রসিকিউশন। পাশাপাশি ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, হাসান মাহমুদ, তৎকালীন ডিবি প্রধান হারুন সহ 14 জনের সাথে ফোনালাপ উপস্থাপন করা হয়। ফোনালাপগুলোতে আন্দোলন দমন, ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধ সহ নানা তথ্য উপাত্ত উঠে আসে। সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ। পরে এই মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানায় ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। এ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক। কোনো ভিডিওতে দেখা যায়নি যে আমার এই 4 জন আসামি কেউ কোনো শিক্ষার্থীদের পেটাচ্ছে। কোনো ভিডিওতে পরশ, ইনান, সাদ্দাম, যারা ভিকটিম হয়েছে তারা কেউই আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে 24 আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের ফলাফলের পর হিড়িক পড়েছে খাতা পুনর্মূল্যায়নের আবেদনে। এখন পর্যন্ত 13 লাখের বেশি আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এত বিপুল সংখ্যক খাতা নতুন নিয়মে যাচাই করতে গিয়ে হিমশিম অবস্থা বোর্ডগুলোর। শিক্ষামন্ত্রী বলেছেন, পুনর্মূল্যায়নের জন্য ভবিষ্যতে হবে নতুন নীতিমালা, তাতে সুযোগ থাকবে না ইচ্ছে মতো আবেদনের। 19 বছরে সর্বনিম্ন পাশের রেকর্ডের পর খাতা পুনর্মূল্যায়নের আবেদনেও নতুন রেকর্ড। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা পুনরায় তাদের খাতা মূল্যায়ন চান। এর আগে শুধু খাতায় দেওয়া নম্বরের যোগফল যাচাই করা যেত। এবার প্রশ্নের উত্তরে কম বা বেশি নম্বর দেয়া হলো কিনা সেটিও দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত 13 লাখের বেশি আবেদন পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে প্রায় 3.5 লাখ। প্রতিপত্র বা বিষয়ে আবেদনের জন্য শিক্ষার্থীদের গুনতে হচ্ছে 150 টাকা। দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুধু ফেইল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরাও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এই বাস্তবতা একেবারেই নতুন। তাই শিগগিরই খাতা পুনর্মূল্যায়নের জন্য নীতিমালা করা হবে, যাতে কেউ ইচ্ছে মতো আবেদন করতে না পারেন। আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। রাজধানীর 5 তারকা হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ার বিষয়টিও।
যারা যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটা যেন আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের 180 দিনে শিক্ষা খাতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি 180 দিনের এই হানিমুন পিরিয়ডটা রেখেছেন। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন ওনার এইম, ওনার নির্বাচনী যে এজেন্ডা, তার অ্যালাইনমেন্ট, এই কনসেপ্টগুলোকে যেন আমরা গ্র্যাজুয়ালি ধারণ করি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। গেল দিন সারা দেশের হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 1031 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে যাবৎ প্রাণ গেছে 915 শিশুর। এছাড়া 24 ঘন্টায় 50 শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 981। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,43,778, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 17,930। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,25,386 রোগী, যাদের মধ্যে 1,20,913 জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সচিবালয়ে, মন্ত্রিপরিষদ বিভাগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিহা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সফরে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক চ্যানেলে পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরের তারিখ ঠিক হবে। চিঠিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেছেন সৌদি যুবরাজ। সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ের অনুষ্ঠিত সভায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে প্রস্তাবনা তুলে ধরেন। সভায় দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাস ব্যবহারের বিষয়ে সবাই সম্মতি দেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাস ব্যবহারের গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভেটিভার ঘাস নামেও পরিচিত বিন্না ঘাসের দীর্ঘ শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে। প্রতিকূল আবহাওয়া, পানিতে ডুবে থাকা ও লবণাক্ত পরিবেশেও টিকে থাকতে পারায় বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ও মাটির ক্ষয় রোধে এই ঘাস ব্যবহার করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 8,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে 100-এরও বেশি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলাদা টিমে চলছে জিজ্ঞাসাবাদ। এরই মাধ্যমে 54 কোটি টাকা আত্মসাতের মামলায় দি জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আওয়ামী লীগ আমলে সরকার নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিযোগ 100টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে, যা তদন্ত করছে দুদক। এ ঘটনায় 8,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে 232 জনের বিরুদ্ধে মামলাও করেছে সংস্থাটি। এখন তদন্তের মূল লক্ষ্য কোন এজেন্সি কিভাবে অর্থ নিয়েছে, কার মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় কারা জড়িত ছিল। এই টাকা দিছে বলছে, নিশি বলছে, এটা তো কোনো তথ্যপাত্র আসলে সঠিক না। এটা সঠিক না। কেউ বলবো 4 লাখ টাকা দিয়েছে, কেউ বলবো 5 লাখ টাকা দিয়েছি, কেউ বলবে, আমরা বলবো 78,000 টাকা দিয়েছে। এটার মধ্যে কিছু তো গরমিল থাকে আছে। সোমবার 54 কোটি টাকা আত্মসাতের মামলায় 2 জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সংস্থাটি বলছে সরকারি খরচ নির্ধারিত ছিল 79,000 টাকা, অথচ কর্মীদের কাছ থেকে অতিরিক্ত 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। জেএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন, তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এটা একেবারেই তদন্তের অংশ হিসেবে এই কাজগুলো হয়ে থাকে এবং আজকে যে তাদের শুনানি নিয়েছেন এটা তদন্তেরই অংশ। অন্যদিকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের 2 প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদের বিরুদ্ধে মামলা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, এমন অপতথ্য ছড়ানোর বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক।
রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জনগণের জন্য একটি ট্যাক্স বান্ধব প্রশাসন গড়ে তুলতে কাজ করছে সরকার, এমনটাই বলেছেন সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সন্ধ্যায় মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে খুলনায় অংশীজন সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, কাস্টমসকে হতে হবে উদ্যোক্তা বান্ধব, কারণ উদ্যোক্তারাই হচ্ছে এই দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। তিনি আরও বলেন, মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দর একই সুযোগ সুবিধা পাবে, সে বিষয়ে সরকার কাজ করছে। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়ে দুর্বৃত্তায়ন করার কোনো সুযোগ নেই। আমূল পরিবর্তন হতে হবে, আমূল ব্যবসা বান্ধব ডেলিভারি হতে হবে। আইনের নামে হয়রানি, নিরুৎসাহ, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত, আর নিজেরটা হলেই সবকিছু ঠিক হয়ে যায়, ওই দ্যাট ডে ইজ ওভার। রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লা থেকে কায়ুম গ্রুপের 4 সন্ত্রাসী ও অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত রাতে জহুরি মহল্লায় অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল, মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ওরফে পিচ্চি সাইদ, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ শাওনকে গ্রেপ্তার করা হয়। র্যাব 2 এর দাবি, কায়ুম গ্রুপ মোহাম্মদপুরের টিক্কাপাড়া, আজিজ মহল্লা ও রিং রোড এলাকায় অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণের মতো অপরাধে জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে রুবেল ও সাইদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিলে ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় ওমান বাধা দিলে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর সঙ্গে সরাসরি যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে, তবে এই হুঁশিয়ারির কোনো প্রতিক্রিয়া জানায়নি মাস্কাট। গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলের সাথে আলোচনায় বসতে চলেছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে বসবেন তিনি। ইসরায়েল সফরের আগে মিশরে হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ার প্রতিনিধি দলের সাথেও বৈঠক করেন কুশনার। এ সময় অস্ত্র সমর্পণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে জানা যায়। গাজা যুদ্ধ নিয়ে হামাসের সাথে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সরাসরি বৈঠক বলে মনে করা হচ্ছে। গেল মাসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে 15 দফা শান্তি পরিকল্পনা উত্থাপন করলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।